নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ পড়ে শোনাব শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প নারী জন্ম। স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বাঁধে। ঝগড়া বাঁধিবার কারণ এমন বিশেষ কিছুই নয়। প্রায় 10-12 বৎসর তাহাদের বিবাহ হইয়াছে, অথচ সন্তানাদি এখনও হয় নাই। স্ত্রীর বিশ্বাস, কবচ মাদুলি ধারণ করিলে ছেলে মেয়ে যা হোক একটা কিছু হইবেই হইবে। অথচ স্বামীর ধারণা, কবচ মাদুলিতে কিছুই হয় না, ও সব শুধু ফাঁকি দিয়া পয়সা আদায় করিবার ফন্দি। কঙ্কাবতী বলে, আমাদের সেই পুতুলকে তো চেনো? বাবা ভৈরবনাথের মাদুলি নিয়ে পুতুলের হয়েছিল। অপূর্ব বলে, না নিলেও হতো। এরকম কথা সে অনেকবার শুনিয়াছে, তবু বলিতে ছাড়ে না। বলে, না বাপু, ঠাকুর দেবতায় বিশ্বাস নেই এমন মেলেচ্ছে তো আমি কখনো দেখিনি। একবারটি এনেই দেখো না, না হয় না হবে, তখন তো আর তোমায় আমি বলতে যাব না। হয়রান হইয়া গিয়া শেষে অপূর্ব বলে, আচ্ছা তাই দেব এনে। কিন্তু ওই মুখেই বলে আনিয়া দিবে, শেষ পর্যন্ত কাজে কিছুই করে না। লজ্জায় ও কথা বারবার বলাও চলে না, অথচ না বলিলেও নয়। বাড়িতে অন্য কোনো লোক নাই যাহাকে দিয়া আনাইতে পারে। মা নাই, বাবা নাই, হিতৈষী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেহ কোথাও নাই। পোড়া তাহার এই অদৃষ্টের জন্য কঙ্কাবতী এক একদিন কাঁদিতে বসে। অপূর্ব কত রকম করিয়া বুঝাইতে চেষ্টা করে। বলে, দেখো, ছেলে হওয়া না হওয়া ভগবানের হাত। কেন তুমি এমন করছো বলো তো? এই তো আমরা বেশ আছি দুজনে। কঙ্কাবতী বলে, বেশ আবার কোথায় আছি? ছেলে দেখলেই আমার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। তাও যদি পরের একটা ছেলেও পেতাম তো তাই নিয়েই দিন কাটত। আগে তাহাদের বাসা ছিল কলিকাতার একটা বড় রাস্তার উপর। কর্মব্যস্ত কোলাহলময়ী মহানগরীর কোন অতল তলায় তাহারা তলাইয়া থাকিত, কেহ কাহারও খবর রাখিত না। কিন্তু এবার তাহারা উঠিয়া আসিয়াছে ছোট্ট একটি গলির মধ্যে। গলিতে গাড়ি ঘোড়া চলে না, পাথর দিয়া বাঁধানো বন্ধ গলি। দুপাশে মাত্র সারি সারি কয়েকখানি বাড়ি, কোনোটি একতলা, কোনোটি বা দোতলা। এতদিন ধরিয়া কঙ্কাবতী যাহা চাহিতেছিল, এ পাড়ায় আসিয়া তাহাও মিলিয়াছে। 2.5-3 বছরের চমৎকার একটি ফুটফুটে ছেলে। ছেলেটি দেখিতে এত সুন্দর যে দেখিলেই তাহাকে ভালোবাসিতেই ইচ্ছা করে। প্রথম দিন তাহাকে সে কেমন করিয়া দেখে সেই কথাই বলি। সেদিন বৈকালে এক বিস্কুটওয়ালা আসিয়াছে বিস্কুট বেচিতে। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা তাহাকে ঘিরিয়া ধরিয়াছে। কঙ্কাবতী তাহার একতলা বাড়ির জানালার পর্দাটা ঈষৎ ফাঁক করিয়া তাহাই দেখিতেছিল। ছোট বড় নানান বয়সী ছেলে মেয়ে বিস্কুট কিনিবার জন্য প্রত্যেকেই একটি করিয়া পয়সা লইয়া আসিয়াছে। কঙ্কাবতী ভাবিল, হায় রে অদৃষ্ট, তাহারও যদি এমনই একটা ছেলে থাকিত তো আজ সে তাহাকেও এমনই বিস্কুট কিনিতে পাঠাইত। ভাবিতে ভাবিতে সেই ছেলে মেয়ের দলের মধ্যে হঠাৎ তাহার নজর পড়িল অত্যন্ত সুন্দর একটি ছেলে চুপ করিয়া তাহাদের এক পাশে দাঁড়াইয়া আছে। বিস্কুট লইয়া সকলেই একে একে চলিয়া গেল। গেল না শুধু সেই ছেলেটি। হাতে তাহার পয়সা নাই, এবং পয়সা না থাকিলে বিস্কুট যে পাওয়া যায় না তা সে জানে। অত্যন্ত করুণ দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করিয়া সে বিস্কুটওয়ালার মুখের পানে তাকাইয়া রহিল। কঙ্কাবতী তৎক্ষণাৎ একটি পয়সা লইয়া জানলার পথে হাত বাড়াইয়া ডাকিল, খোকা, নিয়ে যাও। নিঃসংকোচে ছেলেটি আগাইয়া আসিল এবং হাত পাতিয়া পয়সা লইয়া গিয়া বিস্কুট কিনিল।
কঙ্কাবতী ভাবিয়াছিল সে বিস্কুট লইয়াই চলিয়া যাইবে, কিন্তু আশ্চর্য, খোলা দরজার পথে ঘরে প্রবেশ করিয়া ছেলেটি তাহার কাছে আসিয়া দাঁড়াইল এবং বিস্কুট দুইটি তাহার হাতের কাছে তুলিয়া ধরিয়া বলিল, নিন। এমন ছেলে কঙ্কাবতী কখনো দেখে নাই। হাসিয়া বলিল, আমি নিজের জন্য আনিয়েছি না কি রে খ্যাপা ছেলে? খাও, তুমি খাও, এইখানে বসে বসে খাও। তাহার পর দুজনের কত কথা। কঙ্কাবতী কতক বা বুঝিতে পারিল, কতক বা পারিল না। তোমার নাম কি বাবা? পিন্টু পাপু। পিন্টু বাবু? ছেলেটি ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। তোমার বাড়ি কোথায় পিন্টু বাবু? ছোট্ট একটি কচি আঙুল বাড়াইয়া পাশের বাড়িখানি দেখাইয়া দেয়া বলিল, ওই। কঙ্কাবতী তাহাকে কোলে লইয়া আদর করিয়া চুমা খাইয়া একবার এখানে দাঁড়াইল, একবার ওখানে দাঁড়াইল, কি যে করিবে কিছুই ঠিক করিতে পারিল না। স্বামী তাহার অনেকক্ষণ বাহির হইয়া গিয়াছে, এইবার ফিরিবে হয়তো। আজ সে পিন্টুবাবুকে দেখাইয়া তাহাকে অবাক করিয়া দিবে। কাজেও ঠিক তাহাই হইল। কিছুক্ষণ পরেই অপূর্ব আসিল। কঙ্কাবতীর কোলে এমন সুন্দর একটি ছেলে দেখিয়া জিজ্ঞাসা করিল, এ কার ছেলে গো? আহা, বেশ ছেলেটি তো। কঙ্কাবতী হাসিয়া বলিল, নিজের ছেলে চিনতে পারো না? এ যে আমার ছেলে গো। না পিন্টুবাবু? পিন্টুবাবু কি যে বুঝিল কে জানে, ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। দেখলে? বলিয়া দুজনেই হাসিতে লাগিল। পরিচয় তাহাদের আজকাল অত্যন্ত ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছে। কঙ্কাবতী হইয়াছে পিন্টুবাবুর কাকিমা, আর অপূর্ব হইয়াছে কাকাবাবু। তবে কাকাবাবুর সঙ্গে ভাব হওয়া অবধি ছেলেটার পক্ষপাতিত্ব যেন তাহার উপরেই একটুখানি বেশি। কাকাবাবুর সঙ্গে বসিয়া বসিয়া ছবির বই যখন সে দেখে, তখন সে আর ভুলিয়াও তাহার কাকিমার দিকে ফিরিয়া তাকায় না। অপূর্ব যে শুধু তাহাকে ছবি দেখায় তাহা নয়, মাঝে মাঝে কাগজের উপর ছবি তাহাকে আঁকিতেও হয়। পিন্টু বলে, হাঁচ কই হাঁচ? পাতার পর পাতা উল্টাইয়া অপূর্ব হাঁসের সন্ধান করিতে লাগিল, কিন্তু হাঁস যখন কোথাও আর পাওয়া গেল না, তখন সে নিজেই একটা কাগজের উপর পেন্সিল দিয়া হাঁস আঁকিতে বসিল। একটা শেষ হইলে পিন্টু বলিল, আদেকটা। অপূর্বকে আবার আর একটা আঁকিতে হইল। আঁকিতে আঁকিতে হঠাৎ এক সময় অপূর্ব মুখ তুলিয়া দেখিল, দূরে দাঁড়াইয়া কঙ্কাবতী তাহাদের দিকে এক দৃষ্টে তাকাইয়া আছে। দুজনের চোখাচোখি হইতেই কঙ্কাবতী হাসিয়া ফেলিল। অপূর্ব বলিল, কি দেখছ অমন করে? কঙ্কাবতী বলিল, দেখছি কেমন মানিয়েছে। অপূর্ব বলিল, ছেলের সঙ্গে তো আলাপ হলো, এইবার ছেলের মার সঙ্গে পরিচয়টা করো। কঙ্কাবতী তাহার কাছে গিয়া চুপি চুপি বলিল, করেছি। অত চুপি চুপি কেন? কঙ্কাবতী বলিল, দরজায় হয়তো দাঁড়িয়ে আছে, 24 ঘন্টাই ওকে দাঁড়িয়ে থাকতে দেখি ওইখানে। তা সে মিথ্যা বলে নাই। গলিতে ঢুকিলেই দেখা যায় কালো রঙের পাতলা ছিপছিপে একটি মেয়ে চট করিয়া দরজার আড়ালে লুকাইয়া দরাম করিয়া দরজা বন্ধ করিয়া দেয়। ওই পিন্টুর মা, উহারই নাম সুন্দরী। তবে সুন্দরী নাম যে তাহার কেন রাখা হইয়াছিল, সুন্দরীকে দেখিয়া সহজে সে কথা বুঝিবার উপায় নাই। গর্বের বস্তু শুধু তাহার এই ছেলেটি। এত সুন্দর ছেলে যে তাহার কোনোদিন হইতে পারে, সে কথা সে নিজেও জানিত না। তাই মুখে তাহার ছেলের কথা 24 ঘন্টা লাগিয়াই আছে। ছেলেটাকে ভাই সবাই ভালোবাসে,
ওই যে ওইখানে ওই লাল রঙের বাড়িটা আছে দেখেছ? কঙ্কাবতী বলিল, না দিদি, আমি তো বাড়ি থেকে বেরোই না, কেমন করে দেখব বলো? সুন্দরী বলিল, বেরোতে হয় না ভাই, দরজায় দাঁড়ালেই দেখা যায়। কঙ্কাবতী বলিল, তারপর? সুন্দরী বলিল, ওই বাড়ির যে মালিক সেই কিশোরীবাবু ভাই পিন্টুকে আমার বড্ড ভালোবাসে, কাপড় দেয়, জামা দেয়, পয়সা করি এটা সেটা তো হরদম দিচ্ছেই। কঙ্কাবতী চুপ করিয়া রহিল। সুন্দরী তাহার মুখের পানে তাকাইয়া বলিল, বিশ্বাস হলো না? চুপ করে রইলে যে? কঙ্কাবতী ঈষৎ হাসিয়া বলিল, দেখো দেখি দিদি, বিশ্বাস কেন হবে না? সুন্দরী কিছুতেই থামিতে চাহিল না, বলিল, বরটি কোথায়, রয়েছে নাকি? কঙ্কাবতী ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। সুন্দরী বলিল, আচ্ছা, তবে আর একদিন আসব, বসে বসে গল্প করা যাবে। শেষে একদিন সত্যই আসিল। আসিয়াই ছেলের গল্প। পিন্টুকে কে কবে একজোড়া জুতা কিনিয়া দিয়াছিল, কখন সে একবার কাহার সঙ্গে গঙ্গা স্নান করিতে গিয়া এই এত বড় বড় পুতুল আনিয়াছিল, এইসব। বলিল, স্টোভে তোমার এক পেয়ালা চা তৈরি করো না ভাই, দুজনে খাওয়া যাক, খেতে খেতে গল্প করি। কঙ্কাবতী তৎক্ষণাৎ স্টোভ জ্বালিয়া চায়ের জল চড়াইয়া দিল। সুন্দরী বলিতে লাগিল, সেই যে সেদিন কিশোরীবাবুর কথা বললাম না, ওই কিশোরীবাবুর বউকে আমার পিন্টু বলে সইমা। সইয়ের কাছে গিয়ে আমি ভাই মাঝে মাঝে চা খেয়ে আসি। সই কিন্তু আমার বয়সী নয় ভাই, আমার চেয়ে অনেক বড়, মাগির ছেলে পুলে হলো না। এই বলিয়া একটা দীর্ঘশ্বাস ফেলিয়া সুন্দরী বলিল, সেই জন্যেই তো পিন্টুকে ওরা অত ভালোবাসে। তা ভাই মাগির হাতে পয়সা আছে, বাড়ি ঘর তোর সবই নিজের, কে যে খাবে তার ঠিক নেই। কঙ্কাবতী বলিল, আছে হয়তো কেউ ভাইপো ভাগ্নে, বিষয় সম্পত্তি থাকলে খাবার লোকের ভাবনা। ঘাড় নাড়িয়া সুন্দরী বলিল, না ভাই, সে খবর আমি নিয়েছি, কেউ কোথাও নেই। এই বলিয়া সুন্দরী একটুখানি থামিয়া একবার এদিক ওদিক তাকাইল, তাহার পর আবার বলিতে শুরু করিল, তা ভাই তোমরা দুটিতে বেশ আছো, ছেলেপুলে হয়নি তাই জানো না, নইলে হলে একবার বুঝতে মজা। ছেলে হওয়ার ভাই অনেক জ্বালা। এ কেমন একেবারে ঝাড়া হাত পা নির্ঝঞ্ঝাট মানুষ, খাও দাও ফুর্তি করো, আর আমার দেখো দেখি, চারটে দেওর, কাজ নেই কর্ম নেই, বিধবা মেয়ের মতো দুবেলা খাচ্ছে আর ঘুমোচ্ছে। কঙ্কাবতী বলিল, ছেলের ঝঞ্ঝাট তো তোমাকে পোয়াতে হয় না দিদি, ছেলে তো দেখছি মা ছাড়া যার তার কাছে বেশ থাকে। ঠোঁট উল্টাইয়া সে এক অপরূপ মুখভঙ্গি করিয়া সুন্দরী বলিল, তার থাকতে হয় না? ভালো যে বাসে না তার কাছে কই একদণ্ড থাকুক দেখি। তোমরা ভালোবাসো, তোমাদের কাছে থাকে। তা ভাই মিছে কথা বলবো কেন, তোমাদেরও বড্ড ভালোবাসে। বাড়ি গিয়ে অবধি শুধু কাকাবাবু আর কাকাবাবু, কাকিমা আর কাকিমা। কঙ্কাবতী চুপ করিয়া রহিল। সুন্দরী বলিল, কেন চুপ করে রইলে যে, ভালোবাসে না? কঙ্কাবতী বলিল, ও ছেলের আবার ভালোবাসা দিদি, ও দুদিন বাদেই ভুলে যাবে। সুন্দরী ঘাড় নাড়িয়া বলিল, না ভাই, ও ভোলে না। ওই যে ওই কাঁঠাল গাছওয়ালা বাড়িটা, ওই বাড়িতে একজন ভাড়াটে এসেছিল ভাই, লোকটি ভারী ভালো মানুষ। বাপ নাকে মরে গেল, তাই দেশে চলে গেল।
পিন্টুকে আবার সে মিনসেও খুব ভালোবাসতো, বুঝলে। পিন্টু তখন আরও ছোট। সে একদিন পিন্টুকে না বাজারে নিয়ে গিয়ে পায়ের জুতো থেকে আরম্ভ করে কোট, পেন্টুল, মায় মাথায় একটা টুপি পর্যন্ত দিলে কিনে। পিন্টু সে কথা আজও ভোলেনি ভাই, ওর মনে আছে। আশ্চর্যই কাণ্ড। দেখো, তোমার চায়ের জল হয়তো ফুটছে। স্টোভ নেবাইয়া দিয়া কঙ্কাবতী চা তৈরি করিতে বসিল। সুন্দরী কিন্তু তখনও থামিল না, বলিল, আজ না দাও, তোমরাও তো একদিন ওকে জামা কাপড় সবই দেবে, তখন ও আর কিছুতেই ভুলবে না ভাই, তুমি দেখো। প্রকাশ্যে কঙ্কাবতী হাসিতে পারিল না, কিন্তু এসব শুনিয়া মনে মনে মানুষের হাসিবারই কথা। চায়ের পেয়ালাটি সুন্দরীর হাতের কাছে আগাইয়া দিয়া কঙ্কাবতী বলিল, খাও দিদি। ভাবিল এবার বুঝি সে থামিবে, অথচ চা তাহার ঠান্ডা জল হইয়া গেল, কথা কিন্তু তখনও ফুরাইল না। এমন সময় বাহিরে কড়া নাড়ার শব্দ পাওয়া গেল। কঙ্কাবতী জিজ্ঞাসা করিল, কে? আমি, খোলো। অপূর্ব আসিয়াছে। সুন্দরীর সম্মুখে কঙ্কাবতী দরজা খুলিতে ইতস্তত করিতেছিল, কিন্তু সুন্দরী আগে বলিয়া উঠিল, দাও না খুলে ভাই, ঠাকুরপুর সামনে বেরোবো, কথা বলবো, তাতে আর লজ্জা কিসে? আমার ভাই ওসব বালাইনি। কঙ্কাবতী দরজা খুলিয়া দিল। অপূর্বই লজ্জিত হইয়া সরিয়া যাইতেছিল। সুন্দরী কিন্তু নিঃসংকোচে হাসিয়া তাহার মুখের পানে তাকাইয়া জিজ্ঞাসা করিল, হাতে তোমার ও কি জিনিস ঠাকুরপো? অপূর্ব থমকিয়া দাঁড়াইল। হাতে তাহার একটি খেলনার হাঁস, দেখিতে অবিকল জীবন্ত হাঁসের মতো। দম দিয়া মাটিতে ছাড়িয়া দিতেই হাঁসটা প্যাঁক প্যাঁক করিয়া হাঁটিতে শুরু করিল। বলিল, পিন্টুর জন্যে কিনে আনলাম। সুন্দরী বলিল, দাম নিশ্চয়ই অনেক নিয়েছে। তা ওই ঠুনকো জিনিস আনলে কি জন্যে ঠাকুরপো? এ তো ও এক্ষুনি হাতে পাবা মাত্র দেবে ভেঙে, তার চেয়ে ওই দামে ওর একটা সিল্কের জামা হতো। পিন্টুর জন্য চমৎকার একখানি সিল্কের জামাও অপূর্ব আনিয়া দিয়াছে। ভালো ভালো পাখি, কুকুর, হাঁস, কত মজার মজার খেলনা, পেট টিপিলেই কথা কয়, স্প্রিংয়ে দম দিলেই চলিতে আরম্ভ করে, সেসব তো ধরিতে গেলে রোজই আসে। প্রত্যহ অতি প্রত্যুষে ঘুম ভাঙিতেই পিন্টু তাহার কাকাবাবুর বিছানার কাছে আসিয়া দাঁড়ায়। ঘুমন্ত অপূর্বর গায়ে হাত দিয়া ডাকে, কাকাবাবু। হাসিয়া হাত বাড়াইয়া অপূর্ব তাহাকে তাহার বুকের কাছে টানিয়া আনে। আদর করিয়া চুমা খাইয়া তৃপ্তি যেন তাহার আর কিছুতেই হয় না। শয্যা ত্যাগ করিয়া অপূর্ব বলে, আমি মুখ হাত ধুইয়া আসি, তুমি ততক্ষণ তোমার কাকিমার সঙ্গে গল্প করো। পিন্টু তাহার কাকিমার কাছে গিয়া বসে। তারপর অপূর্বর সঙ্গে বসিয়া পিন্টু চা খায়, বিস্কুট খায়, হাসে, গল্প করে, ছবি দেখে, খেলা করে। দুজনেই খেলা করিতে করিতে এত বেশি উন্মত্ত হইয়া ওঠে যে অপূর্বকে বাজার যাইতে হইবে সে কথা তাহার আর মনেই থাকে না। কঙ্কাবতী বলে, ওঠো, বাজারে যাও, না ওর সঙ্গে খেলা করেই দিন তোমার কাটবে? পিন্টু ঝোঁক ধরিয়া বসে, কাকাবাবুর সঙ্গে সেও বাজারে যাইবে। বড় রাস্তার উপর বাজার, চারিদিকে গাড়ি ঘোড়া, লোকজনের হট্টগোল। এই এতটুকু ছেলেকে লইয়া বাজারে গেলে তাহাকে সামলাইতেই সময় যাইবে। অনেক করিয়া বুঝাইয়াও অপূর্ব কিছুতেই তাহাকে বুঝাইতে পারে না। শেষে বাধ্য হইয়া বলে, চলো তবে নিয়েই যাই। শেষে এমন হয় যে প্রত্যহই তাহাকে বাজারে লইয়া যাইতে হয়। পিন্টুকে বুকে করিয়া বাজারের থলি হাতে অপূর্ব সেদিন বাড়ি ফিরিল। বেলা তখন প্রায় 11টা।
কঙ্কাবতীর উনান তখন কতবার যে পুড়িয়া ছাই হইয়া গিয়াছে, আবার কতবার যে নূতন করিয়া কয়লা দিয়াছে, তাহার আর ইয়ত্তা নাই। হ্যাঁ গা, আমি তো ভেবে ভেবে মরি, আজ এত দেরি হলো যে। পিন্টুকে কোল হইতে নামাইয়া অপূর্ব বলিল, না, কাল থেকে আর তোমাকে নিয়ে যাচ্ছি না। কঙ্কাবতী দেখিল অপূর্বর নূতন জামার হাত দুইটা ছিঁড়িয়া গিয়াছে। জিজ্ঞাসা করিল, নূতন জামা ছিঁড়ল কেমন করে? কই, যাবার সময় তো ছেঁড়া ছিল না। অপূর্ব বলিল, মারামারি করলাম একটা লোকের সঙ্গে, ব্যাটাকে খুব মেরেছি, আর সেই মারতে গিয়েই জামাটা গেল ছিঁড়ে। সে কি গো, কেন? কেন? জুতো পায়ে দিয়ে ব্যাটা তাকিয়ে পথ চলে না, পিন্টুর পাটা দিয়েছিল মারিয়ে। জুতো দিয়ে মারিয়ে দিয়েছে? পায়ে তাহলে লেগেছে বলো? কই দেখি বাবা। বলিয়া কঙ্কাবতী পিন্টুর পা দুইটি দেখিতে যাইতেছিল। অপূর্ব বলিল, মারায়নি, আর একটু হলেই মারাতো। কঙ্কাবতী ঈষৎ হাসিয়া বাজারের জিনিসপত্র বাছিতে বসিল। যে স্বামী তাহার কাহাকেও জোর করিয়া একটা কথা বলিতে পারে না, সেই আজ একটা অতি তুচ্ছ কারণে মারামারি করিয়া বাড়ি ফিরিয়াছে। পিন্টুকে খাওয়াইয়া তাহার মার কাছে পাঠাইয়া দিয়া কঙ্কাবতী জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, ছেলেটাকে তুমি খুব ভালোবেসে ফেলেছ না? অপূর্ব থতমত খাইয়া কি যে জবাব দিবে খুঁজিয়া পাইল না। বলিল, ওকে দেখলেই তো ভালোবাসতে ইচ্ছে করে। কেন, তুমি ভালোবাসো না? আর কিছু না বলিয়া কঙ্কা চলিয়া যাইতেছিল। অপূর্ব জিজ্ঞাসা করিল, ও কথা কেন জিজ্ঞেস করলে বলো তো? কঙ্কাবতী ম্লান একটুখানি হাসিয়া বলিল, এমনি। কিন্তু ছেলেটাকে অপূর্ব সত্যিই ভালোবাসিয়াছে। বেশিক্ষণ আজকাল সে আর বাড়ির বাহিরে থাকে না। ফিরিয়া আসিয়াই জিজ্ঞাসা করে, আমায় দেখতে না পেয়ে ছেলেটা খুব কাঁদছিল না? কঙ্কাবতী বলে, না, কাঁদবে কেন? জিজ্ঞেস করছিল কোথায় গেল কাকাবাবু। হ্যাঁ, খুঁজেছিল তাহলে বলো? খুঁজবেই তো, ও যা ছেলে, কাকাবাবু কাকাবাবু করেই অস্থির। কঙ্কাবতী বলে, কিন্তু কি হবে ভালোবেসে? একে তো পরের ছেলে, তাই আবার আমাদের বাসা বাড়ি, আজ আছি কাল নেই। বলিয়া কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া অপূর্ব বলে, শেষ পর্যন্ত এ বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোথাও যাওয়া আমাদের ভারী মুশকিল হবে দেখছি। কঙ্কাবতী বলে, অথচ এ বাড়ি আমাদের ছাড়তেই হবে। কেন? কেন আবার? উঠোনটা সিমেন্ট করে দেবার কথা ছিল, তা তো দিলে না। জলের কলটায় জল ভালো আসে না। তাছাড়া বর্ষাকাল আসছে, একতলা বাড়িতে থাকলে বেরি বেরি হবে, দেখো। অপূর্ব হাসিয়া বলে, পাগল, তাই আবার হয় নাকি? কত বড় বড় লোক একতলা বাড়িতে থাকে। এমনই করিয়া বাড়ির সম্বন্ধে কোনো কথা বলিলেই অপূর্ব হাসিয়া উত্তর দেয়। আর অপূর্ব যত হাসিয়া উড়ায়, কঙ্কাবতী ততই দোষ বাহির করিতে থাকে। বলে, ঝি আসবে না বলে গেছে, ওই রইল পড়ে তোমার ওই বাসনের গাদা কলতলায়, মাজতে আমি পারবো না। অপূর্ব বলে, কেন গো, এত রাগ কেন? রাগ হবে না? এমন বাড়ি নিলে শেষকালে যে কলে জল পর্যন্ত আসে না, ছিটছিট করে এমনি সরু ধারায় জল পড়ছে। মিস্ত্রি ডাকিয়া কলটা সেই দিনই অপূর্ব ঠিক করিয়া দিল। কঙ্কাবতী তখন ক্রমাগত উঠানের উপর হোঁচট খাইতে থাকে। বলে, বাবারে বাবা, কলকাতা শহরে যে এমন বাড়ি থাকতে পারে তা আমার ধারণা ছিল না। খোয়ায় আমার পা একেবারে গেল। একজোড়া জুতো এনে দিও, পায়ে দিয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াবো। কোনো দিন বা দরজা জানলার কপাটগুলো ঠুকিয়া ঠুকিয়া ভাঙিয়া ফেলিতে চায়।
যেমন বাড়ি তার তেমনি কপাট। বর্ষার জল খেয়ে খেয়ে এমনি হাঁ হয়ে গেছে যে জোরে জোরে লাগতে পর্যন্ত চায় না। অপূর্ব দেখে আর হাসে। কঙ্কাবতী বলে, হ্যাঁ, তা হাসবে বই কি, আমার হয়েছে মরণ, দেখবে তোমার বাড়ির গুণ। বলিয়া হন হন করিয়া কঙ্কাবতী ভাঁড়ার ঘর হইতে চিনির টিনটা আনিয়া অপূর্বর পায়ের কাছে নামাইয়া দিয়া বলে, দেখো, চিনিতে পিঁপড়া ধরিয়াছে। অপূর্ব বলে, কি দেখব? কেন দেখতে পাচ্ছ না? অর্ধেক জিনিস তো পিঁপড়েতেই খেয়ে ফেললে। সেও কি বাড়ির দোষ নাকি? কঙ্কাবতী বলে, তা তুমি জানবে কেমন করে বলো? হালদারপাড়ার বাড়িতে আমাদের একটা পিঁপড়ে ছিল। আর শুধু কি পিঁপড়ে নাকি, ইঁদুর দেখেছো এ বাড়িতে? এক একটি ইঁদুর এই এত বড় বড়, ঠিক এক একটি বেড়ালের মতো। প্লেগ হলেই বুঝবে মজা। এবার অপূর্ব হো হো করিয়া হাসিয়া ওঠে। সে কি গো, কলকাতায় প্লেগ হবে কি? কঙ্কাবতী বলে, কেন, শরৎবাবুর শ্রীকান্ত বইয়ে পড়নি? ইঁদুর থাকলে প্লেগ হয়, হবে যখন তখন এ বাড়ি ছেড়ে পালাতে পথ পাবে না। এই বলিয়া সে চিনির টিনটা লইয়া আবার তেমনি হন হন করিয়া চলিয়া যায়। তাই বলিয়া কঙ্কাবতী যে পিন্টুকে ভালোবাসে না তাহা নয়। অপূর্ব হয়তো বাড়িতে নাই, এমন সময় পিন্টুর কচি গলার আওয়াজ পাওয়া গেল, কাকিমা, দরজা খোলো। তাড়াতাড়ি হাতের কাজ ফেলিয়া দিয়া কঙ্কাবতী দরজা খুলিয়া তাহাকে ঘরে আনিল। ঘরে আজকাল ছেলে ভুলাইবার কোনো বস্তুরই অভাব নাই। হাতের কাছে তাহার ছবির বই খুলিয়া ছবি দেখাইতে দেখাইতে কঙ্কাবতী চুপি চুপি ডাকে, পিন্টু। কঙ্কাবতীর ধারণা ছোট ছেলে তাহার মুখ দিয়া যাহা বলে অনেক সময় তাহাই সত্য হইয়া ফলিয়া যায়। তাই সে তাহার মুখের কাছে মুখ লইয়া গিয়া জিজ্ঞাসা করে, আমার কবে ছেলে হবে বলো তো বাবা? পিন্টু কিছুই বুঝিতে পারে না। ছবির বইয়ের পাতা উল্টাইতে উল্টাইতে বলে, থেলে দেখব। ছোট একটি ছেলের ছবি বাহির করিয়া কঙ্কাবতী বলে, এই ছেলে আমার হবে না পিন্টু? পিন্টু বলে, না, আমাল হবে। দূর হাবা ছেলে, এসো তোমায় ছেলে দেখাই। বলিয়া পিন্টুকে কোলে লইয়া কঙ্কাবতী দেওয়ালের বড় আরশিটার কাছে গিয়া দাঁড়ায়। বলে, ও কে রে? আঙুল বাড়াইয়া পিন্টু তাহার নিজের চেহারাটিকে দেখাইয়া বলে, পিন্টু পাপু বলিয়া খিলখিল করিয়া হাসিতে থাকে। কঙ্কাবতী ঘুরিয়া ফিরিয়া নানা রকম করিয়া নিজেকেই বারে বারে দেখে আর ভাবে, এই ছেলে আজ যদি তাহার নিজের ছেলে হইত। এমনই একটি পিন্টু বাবু আমারও হবে না পিন্টু? কি জানি কি ভাবিয়া পিন্টু বলিয়া বসে, হ্যাঁ। আনন্দে কঙ্কাবতী তখন পিন্টুকে তাহার বুকের উপর চাপিয়া ধরে। চাপিয়া ধরিয়া মুখে তাহার সশব্দে একটি চুমা খায়। অপূর্ব দালালির কাজ করে। আফিসের কেরানির মতো ঠিক 10টার সময় বাড়ি হইতে সে বাহির হয় না। কিন্তু যখন হোক বাহির তাহাকে বাড়ি হইতে একবার হইতেই হয়। অথচ এই বাহির হইবার সময় প্রত্যহ পিন্টুকে লইয়া কি বিপদে যে পড়ে তাহা আর বলিবার নয়। ছোট ছেলে না বুঝিয়া নির্বোধের মতো কাকাবাবুর সঙ্গে যাইবার জন্য প্রতিদিন সে কাঁদিতে শুরু করে। কোনো দিন বা অপূর্বকে চোরের মতো লুকাইয়া পলাইতে হয়। আবার কোনো দিন কঙ্কাবতী দয়া করিয়া তাহাকে ভুলাইয়া রাখে। সেদিন অমনি অনেক কষ্টে অপূর্ব বাহির হইয়া গিয়াছে। পিন্টুকে কোলে লইয়া কঙ্কাবতী কিছুতেই আর ভুলাইতে পারিতেছিল না। বাসিনী ঝি দূরে বসিয়া বাসন মাজিতেছিল। বলিল, দাও দিদিমণি, ওকে তাহলে আমার কাছে দাও, আমি হনু বুড়োকে ধরিয়ে দিয়ে আসি। হনু বুড়োর নামে পিন্টু চুপ করিল। কঙ্কাবতী বলিল,
এইবার তুমি এইখানে বসে বসে ছবি দেখো পিন্টু, আমি ততক্ষণ তোমার এই জামাটা সেলাই করে ফেলি, কেমন? পিন্টু ঘাড় নাড়িয়া বলিল, না। কঙ্কাবতীর গলাটা সে দুহাত দিয়া জড়াইয়া ধরিল। নিচে সে কিছুতেই বসিবে না। বাসিনী অনেকক্ষণ হইতেই এই দিকে মুখ ফিরাইয়া ফিরাইয়া দেখিতেছিল। বলিল, বেশ মানিয়েছে দিদিমণি, এমনি যদি তোমার একটি হতো। আচ্ছা হ্যাঁ দিদিমণি, তোমার কি একেবারেই হয়নি? হয় নাই সত্য, কিন্তু সেই সত্য কথাটা বলিতে কঙ্কাবতীর লজ্জায় যেন মাথা কাটা যাইতে লাগিল। বলিল, হয়েছিল বাসিনী, হয়েই মরে গেছে, বাঁজা আমি নই। বলিতে গিয়া চোখ দুইটা জলে ভরিয়া আসিল। বাসিনী বলিল, আমারও এক বোনঝির দিদিমণি, ঠিক তোমার মতো, একটি হয়ে সেই যে মরে গেছে, তারপর আর হয়নি। বাবা তারকনাথের মাদুলি দিলাম, অনেক জায়গায় অনেক কিছু করলাম দিদিমণি। এইবার সর্ষে বাড়ির ওষুধ দিয়েছি, পেয়ারা পাতার সঙ্গে বেটে খেতে হয়। 3 দিন অম্বল বন্ধ, দেখি কি হয়। বলিয়া একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বাসিনী আবার জিজ্ঞাসা করিল, দিদিমণির মা আছে? কঙ্কাবতী ঘাড় নাড়িল, না। দিদি? না। বাসিনী বলিল, তবে আর ও সব কে করবে বলো দিদিমণি? মা বেঁচে থাকলে এতদিন হয়তো তোমায় কত ওষুধ খাওয়াতো। এমন সময় ওদিকের বারান্দার রেলিং ধরিয়া সুন্দরী আসিয়া দাঁড়াইল। কি কথা হচ্ছে গো তোমাদের? কঙ্কাবতী চুপ করিয়া রহিল। বাসিনী বলিল, দিদিমণির অমনি একটি ছেলের কথা হচ্ছে মা। সুন্দরী বলিল, ছেলে ছেলে আর করিসনি মা, ছেলের জ্বালা আমি বুঝি। আমারও যদি না হতো তো আমি আর চাইতাম না বাছা, পরের ছেলে মানুষ করতাম। বাসিনী একবার সেই দিক পানে মুখ তুলিয়া তাকাইয়া দেখিল সে গিয়াছে কিনা। তাহার পর চুপি চুপি বলিল, দেখলে দিদিমণি, শুনলে ওর কথা? ছেলেটা ও তোমাকে দিয়ে মানুষ করিয়ে নিতে চায়। এ সহজ কথাটুকু বাসিনীও বুঝিয়াছে। কঙ্কাবতী বলিল, চুপ। বাসিনী চুপ করিল না, বলিল, কি যে বলো দিদিমণি তার ঠিক নেই। আমি চুপ করবার মানুষ নই দিদিমণি। 5 শিকে পয়সা দিও, আমি তোমায় সর্ষে বাড়ির ওষুধ এনে দেব। পেয়ারা গাছ আমাদের বাড়িতেই আছে। তাহার পর বাসন মাজিয়া বাসিনী চলিয়া যাইতেছিল। বলিল, দরজাটা ভেজিয়ে দাও দিদিমণি। কঙ্কাবতী দরজা বন্ধ করিতে গিয়া চুপি চুপি ডাকিল, বাসিনী শোনো। আমায় ডাকছো দিদিমণি? হ্যাঁ ডাকছি। বলিয়া 2টি টাকা তাহার হাতে গুঁজিয়া দিয়া একটা ঢোক গিলিয়া কঙ্কাবতী একবার এদিক ওদিক তাকাইয়া ঠিক চোরের মতো চুপি চুপি বলিল, তোমার সর্ষে বাড়ির ওষুধ আমায়। বাকি কথাটা সেও আর শেষ করিতে পারিল না। বাসিনীরও আর জানিবার প্রয়োজন হইল না। ঘাড় নাড়িয়া বলিল, বুঝেছি দিদিমণি। রাত্রিতে সেদিন আহারাদির পর অপূর্ব বিছানায় শুইয়াছিল। ঘরের কাজকর্ম সারিয়া কঙ্কাবতীও খাটের উপর স্বামীর কাছে গিয়া বসিল। বলিল, আজ একটা ভারী মজা দেখলাম। পিন্টু কিছুতেই যেতে চায় না, তবু ওর কাকা আজ ওকে কাঁদাতে কাঁদাতে তুলে নিয়ে গিয়ে দিয়ে এলো ওর সইমার কাছে। অপূর্ব বলিল, সইমা ওকে ভালোবাসে না, ভালোবাসে ওই কিশোরীবাবু। পিন্টুর মা ভাবে বুড়ো বুঝি ওর বাড়িখানা পিন্টুকে দিয়ে যাবে, তাই ওকে ও জোর করে ওখানে পাঠিয়ে দেয়। কঙ্কাবতী বলিল, তুমি আর ওরকম করে ভালোবেসে ছেলেটাকে ধরে রেখো না, বুঝলে? ওতে ওর মা হয়তো রাগ করে, ভাবে বাড়িটা যদি বা পেত তো তোমার জন্যেই হয়তো পাবে না।
অপূর্ব এবারেও শুধু হাসিল। না গো, হাসি নয়, সত্যি। অপূর্ব বোধহয় রাগ করিয়াই বলিল, তাহলে কি করতে হবে শুনি? মেরে তাড়িয়ে দিতে হবে? তাই কি আমি বলছি নাকি? না বললেও মতলব তোমার আমি বুঝতে পারি। কঙ্কাবতী বলিল, ছাই পারো। অপূর্ব চুপ করিয়া রহিল। কঙ্কাবতী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কি যেন ভাবিয়া বলিল, ঘুমোলে নাকি? অপূর্ব বলিল, না। বলো, কি বুঝতে পারো? অপূর্ব বলিল, তোমার ইচ্ছে ছেলেটাকে আমি যেন না ভালোবাসি। বলো, সত্যি কি না? ঘাড় নাড়িয়া কঙ্কাবতী বলিল, হ্যাঁ সত্যি। কিন্তু কেন বলো দেখি? কেন আবার? পরের ছেলে, কোন দিন হয়তো আমরাই চলে যাব, তখন কষ্ট পেতে হবে। কেমন, এই না? কঙ্কাবতী মাথা হেঁট করিয়া স্বামীর হাতের আংটিটি নাড়াচাড়া করিতে করিতে বলিল, না, আমার কষ্ট হয়। মনে হয় আমার ছেলে হলো না বলেই। অপূর্ব চোখ বুজিয়া কি যেন ভাবিতে লাগিল। খানিক পরেই তাহার হাতের উপর টপ করিয়া এক ফোঁটা জল পড়িতেই সে চোখ চাহিয়া হাত বাড়াইয়া কঙ্কাবতীর মুখখানি তুলিয়া ধরিতেই দেখিল সে কাঁদিতেছে। বলিল, এ কি, তুমি কাঁদছ কঙ্কা? আঁচলে চোখ মুছিয়া কঙ্কা বলিল, না। বলিয়াই সে তাহার স্বামীর বুকের কাছে লুটাইয়া পড়িল। পিন্টুকে এমন করিয়া ভালোবাসিলে কঙ্কাবতীর যে কষ্ট হয়, তাহার যে সন্তানাদি হয় নাই, সেই কথাটাই বেশি করিয়া মনে পড়ে। অপূর্ব তাহা বুঝিয়াছে, এবং বুঝিয়াছে বলিয়াই সেই দিন হইতে পিন্টুর জন্য যাহা কিছু সে কিনে আনে কঙ্কাবতীর সম্মুখে তাহা সে পিন্টুর হাতে দিতে পারে না। আড়ালে ঘরের বাহিরে ডাকিয়া লইয়া গিয়া বলে, চট করে এইটি নিয়ে গিয়ে তোমার বাড়িতে রেখে এসো, নইলে ভেঙে যাবে, যাও। পিন্টু সেটি তাহাদের বাড়িতে রাখিয়া আনন্দে লাফাইতে লাফাইতে আবার ফিরিয়া আসে। সম্মুখে কঙ্কাবতীকে দেখিবা মাত্র তাহার পা দুইটা দুহাত দিয়া জড়াইয়া ধরিয়া বলে, দেখে এলুম। কি দেখে এলে বাবা? পিন্টু বলে, মোটর কার। কঙ্কাবতী বুঝিতে না পারিয়া বলে, বেশ, আজ আমরা মোটরে চড়ে বেড়াতে যাব। তবে নিয়ে আছি। বলিয়া পিন্টু আবার তাহাদের বাড়ির দিকে ছুটিতে থাকে এবং কিয়ৎক্ষণ পরে টিনের একটি রং করা মোটর কার আনিয়া কাকিমার কাছে নামাইয়া দিয়া বলে, চলো। অপূর্ব তখন বাড়ির বাহির হইয়া গিয়াছে। কঙ্কাবতী জিজ্ঞাসা করিল, এ গাড়ি তোমার কখন এলো বাবা? কে দিলে? পিন্টু বলিল, কাকা বাবু দিলে। কঙ্কাবতী আর কোনো কথা জিজ্ঞাসা না করিয়া স্বামীর আগমন প্রতীক্ষা করিতে লাগিল। অপূর্ব আসিবা মাত্র কঙ্কাবতী হাসিয়া জিজ্ঞাসা করিল, আমায় একটা মোটর গাড়ি এনে দিতে পারো? কেন? পিন্টুকে দেব। ব্যাপার যে কি ঘটিয়াছে অপূর্ব তাহা বুঝিতে পারিল। বলিল, ওটা যে এনেছি তা আমার মনেই ছিল না কঙ্কা, তাই বাড়ি থেকে বেরোবার সময় ওটা তার হাতে দিয়ে চলে গেলাম। কঙ্কাবতী বলিল, বুঝতে তাহলে পেরেছ? কি বুঝতে পেরেছি? কঙ্কাবতী বলিল, আমায় লুকিয়ে দেওয়া তোমার অন্যায় হয়েছে। অপূর্ব বলিল, লুকিয়ে তো দিইনি। কঙ্কাবতী বলিল, দিয়েছ, কিন্তু আর যেন দিও না। ওতে ভাবছ আমি সুখে থাকব, কিন্তু না, ওতে কষ্ট আমার আরও বাড়বে। যা দেবে দেখিয়েই দিও। এই কথার পর পিন্টুকে কিছু দেওয়া একরকম বন্ধই হইয়া গেল। অপূর্ব আর বাজার হইতে তাহার জন্য কিছুই কিনে আনে না। পিন্টু ঘরে আসিয়া ঢুকিলে অপূর্ব প্রাণপণে নিজেকে তাহার কাজ হইতে সরাইয়া রাখে।
একান্তই পিন্টু যখন কাকা বাবু বলিয়া তাহার কাছে ছুটিয়া আসে, দুহাত বাড়াইয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া ছবি দেখিতে চায়, তখন আর সে কোনো প্রকারেই নিজেকে বিমুখ করিয়া রাখিতে পারে না। কঙ্কাবতীর দিকে একবার তাকাইয়া বলে, ওগো দেখেছ, এ আমি কি করি বলো দেখি। এই বলিয়া পিন্টুকে সে তাহার বুকের উপর জড়াইয়া ধরিয়া তাহার সেই সুকোমল সুন্দর মুখখানির দিকে, সেই কাচের মতো স্বচ্ছ সুগভীর চঞ্চল দুটি ঘনকৃষ্ণ চক্ষু তারকার দিকে একাগ্র মুগ্ধ দৃষ্টিতে কিয়ৎক্ষণ তাকাইয়া থাকিয়া তাহার সেই আরক্তিম ওষ্ঠপ্রান্তে একটি চুম্বন করিয়া বলে, যাও, এবার তুমি তোমার কাকিমার কাছে যাও। কিন্তু পিন্টু সেখানে কিছুতেই সহজে যাইতে চায় না। কাকাবাবুর গলা জড়াইয়া ধরিয়া তাহারই কাঁধে মাথা রাখিয়া চুপ করিয়া দাঁড়াইয়া থাকে। এমনি করিয়াই দিন চলে। একদিন সব কিছু ভুলিয়া গিয়া পিন্টুকে লইয়া ছেলে মানুষের মতো খেলা করিতে করিতে তন্ময় হইয়া অপূর্ব ঘণ্টার পর ঘণ্টা কাটাইয়া দেয়। শেষে কঙ্কাবতী যখন তাহার কাছে আসিয়া দাঁড়ায়, তখন হঠাৎ তাহার সেদিনের সেই কথাটা মনে পড়িয়া যায়। মনে পড়ে নিঃসন্তান কঙ্কাবতীর শুষ্ক ম্লান মুখখানি, তাহার সেই ব্যাকুল মিনতি আর আকুল ক্রন্দন। সত্যই তো, পাগলের মতো এ কি সে করিতেছে। বলে, হ্যাঁ, এইবার হয়েছে পিন্টু, অনেক খেলা হয়েছে, আর খেলে না, যাও, তুমি তোমার মার কাছে যাও। ছেলেটার মুখখানা নিমেষেই কেমন যেন ম্লান হইয়া ওঠে। অভিমান ক্ষুব্ধ দুটি কাতর চক্ষু তুলিয়া অপূর্বর মুখের পানে কেমন যেন একরকম করিয়া চাহিয়া থাকে। কঙ্কাবতী বলে, হ্যাঁ গা, তাহলে ওসব তুমি আমার মন ভোলাবার জন্যে বলো না? অপূর্ব মুখ তুলিয়া বলে, কী সব? কথাটা মুখ ফুটিয়া বলিতে কঙ্কাবতীর প্রথমে লজ্জা করে, তাহার পর একটুখানি ইতস্তত করিয়া ধীরে ধীরে বলে, এই যে বলো, তোমার ছেলে না হলে কোনো দুঃখ নেই। হ্যাঁ, নেই তো, নাই বা হলো ছেলে। বলিতে বলিতে পিন্টুর হাতে ধরিয়া তাহাকে সেখান হইতে উঠাইয়া দিয়া অপূর্ব বলে, চলো, তোমায় দিয়ে আসি, বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, চলো। বলিয়া তাহাকে ঘরের বাহির করিয়া দিয়া দরজাটা অপূর্ব তাহার মুখের উপরেই ধরাস করিয়া বন্ধ করিয়া দেয়। অপূর্বর জামা কাপড় গুছাইতে গিয়া কঙ্কাবতী দেখিল, সাদা জামার গায়ে অসংখ্য লাল লাল পিঁপড়া উঠিয়াছে। কারণ অনুসন্ধান করিতে গিয়া তাহার পকেট হইতে বাহির করিল একটা কাগজে মোড়া কয়েকটি লজেন্স। পিন্টুর জন্য আনিয়া হয়তো তাহা আর কঙ্কাবতীর ভয়ে দিতে পারে নাই। মোড়কটি কঙ্কাবতী পকেট হইতে বাহির করিয়া ঠুকিয়া ঠুকিয়া পিঁপড়া তাড়াইতেছিল। এমন সময় গুটগুট করিয়া পিন্টু আসিয়া হাজির। মুখ তুলিয়াই কঙ্কাবতী হাসিয়া জিজ্ঞাসা করিল, দরজা বন্ধ ছিল, কেমন করে এলি? কে খুলে দিলে? পিন্টু বলিল, কাকাবাবু। কোথায় তোর কাকাবাবু? কচি কচি হাতের ছোট্ট একটি আঙুল বাড়াইয়া পিন্টু কলতলাটা দেখাইয়া দিল, বলিল, ওই যে। অপূর্ব তখন কলঘরে গিয়া ঢুকিয়াছে। বাহিরে আসিতেই কঙ্কাবতী জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, ও কখনই বা ডাকলে আর তুমি কখনই বা দরজা খুলে দিলে? কই, ও ডাক তো আমি শুনতে পাইনি। অপূর্বই কি শুনিতে পাইয়াছিল নাকি? ও বেলা যাহাকে এমন করিয়া তাড়াইয়া দেওয়া হইয়াছে, এ বেলায় সে যদি আবার না ডাকিতেই আসিয়া দাঁড়ায়, তো তাহার জন্য দরজা তাহাদের খুলিয়া রাখা উচিত ভাবিয়াই সে অন্যমনস্কের মতো বন্ধ দরজাটি হঠাৎ খুলিতে গিয়াই দেখে নিতান্ত অপরাধী চোরের মতো ছেলেটা চুপ করিয়া দাঁড়াইয়া আছে। স্বামী তাহার কোনো কথা বলিতেছে না দেখিয়া কঙ্কাবতী বলিল, কাজকর্ম সবই তো তোমার গেছে, এখন আমি বুঝতে পারছি কি আছে আমার কপালে শেষ পর্যন্ত। কথাটা শুনিবা মাত্র
অপূর্বর সর্বাঙ্গ জ্বলিয়া গেল। কাহার উপর রাগ করিয়া জানি না, সে তাহার বসিবার ঘরে গিয়া একটা বই খুলিয়া চুপ করিয়া বসিল। এমন সময় শুনিল, পাশের ঘরের জানালার কাছে দাঁড়াইয়া কে একটা লোক যেন জিজ্ঞাসা করিতেছে, কে রয়েছেন মশাই বাড়িতে? অপূর্ব উঠিয়া গিয়া বলিল, কেন? দেখিল, জানালার পর্দা সরাইয়া যিনি মুখ বাড়াইয়াছেন তিনি কিশোরীবাবু। তাহার এই আকস্মিক আবির্ভাবে কঙ্কাবতী সেখান হইতে ছুটিয়া পলায়ন করিয়াছে। ঘরের মাঝখানে একেবারে ভ্যাবাচাকা খাইয়া দাঁড়াইয়া আছে মাত্র পিন্টু। পিন্টুর হাতে মুখে লজেন্স, কথা বলিবার উপায় নাই। কিশোরীবাবুকে দেখিয়া মনে হইল তিনি খুব রাগিয়াই আসিয়াছেন। চোখ দুইটা বড় বড় করিয়াই বলিলেন, দেখুন মশাই, ছেলেটাকে আমার যা তা খাইয়ে দিলেন আপনারা শেষ করে। ওকে আর যেন কিছু খাওয়াবেন না। আপনার বাড়িতে খেলেই ওর পেটের অসুখ হয়, বুঝলেন? জবাব দিতে গিয়া অপূর্বর গলার আওয়াজ আটকাইয়া আসিতেছিল। তবু সে অতি কষ্টে বলিল, বুঝলাম। শুধু বুঝলাম নয়, আমি অনেক দিন থেকেই দেখছি, কিছু বলছি না তাই। আমি বলি কি, আপনাদের ভালোবাসা একটুখানি কম করুন। অপূর্বর বুকের ভিতরটা কেমন যেন করিতে লাগিল। পা দুইটা তখন তাহার থরথর করিয়া কাঁপিতেছে, হাত যেন অবশ। রাগের মাথায় কি যে তাহার হইল কে জানে। কাঁপিতে কাঁপিতে পিন্টুর কচি একখানি হাত সে তৎক্ষণাৎ সজোরে চাপিয়া ধরিল এবং হির হির করিয়া ছেলেটাকে টানিতে টানিতে ঘরের বাহিরে লইয়া গিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিল, নিয়ে যান মশাই আপনার ছেলে, এক্ষুনি নিয়ে যান। পিন্টু কাঁদিল না, মুখে একটি কথাও বলিল না। সজল নয়নে শুধু সে তাহার কাকাবাবুর দিকে ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রহিল। কিন্তু নিষ্ঠুর কাকাবাবু তাহার সেদিকে একবার ফিরিয়াও তাকাইল না। অপূর্ব অনেকক্ষণ ধরিয়া গুম হইয়া চুপ করিয়া শুইয়াছিল। চা তৈরি করিয়া আনিয়া কঙ্কাবতী তাহার হাতের কাছে ধরিয়া দিয়া বলিল, নাও চা খাও, ওঠো। খাই বলিয়া অপূর্ব উঠিয়া বসিল। কিন্তু সে কি মূর্তি! মুখের পানে তাকাইতে ভয় করে, এত গম্ভীর। বলিল, দেখো, ছেলেটা যদি কেঁদে কেঁদে অস্থির হয়ে ওঠে তাহলেও তুমি দরজা খুলো না। কঙ্কাবতী ম্লান একটুখানি হাসিয়া বলিল, বেশ। বেশ নয়, খুলেছ কি এবার তোমাকেই আমি শাস্তি দেব। কঙ্কাবতী বলিল, দিও। অপূর্ব বলিয়া উঠিল, কিন্তু আমি ওকে প্রথমে ডাকতে যাইনি, তুমিই ডেকেছ। এ কথার কি আর জবাব দিবে? কঙ্কাবতী চুপ করিয়া রহিল। তাহার পর কাহারও মুখে কোনো কথা নাই, দুজনেই চুপ। চা খাইতে খাইতে অপূর্বই আবার প্রথমে কথা কহিল। বলিল, দেখো তো, কিশোরীবাবু এলো আমায় শাসন করতে। বেশ করেছি, ছেলেটাকে তাড়িয়ে দিয়েছি। কঙ্কাবতী এবারেও কোনো কথা বলিল না। অপূর্ব ঠিক উন্মত্তের মতো হঠাৎ চিৎকার করিয়া উঠিল, ঠিক হয়েছে, আমার উপযুক্ত শাস্তি হয়েছে কঙ্কা। যেমন পরের ছেলেকে ভালোবাসতে গিয়েছিলাম, ঠিক তার উপযুক্ত প্রতিফল আমি পেয়ে গেছি। এই বলিয়া আবার সে আপন মনেই বিড়বিড় করিয়া কি যেন বলিতে বলিতে চা খাইতে শুরু করিল। সেদিন গভীর রাত্রিতে হঠাৎ দরজা খোলার শব্দ পাইয়া কঙ্কাবতীর ঘুম ভাঙিয়া গেল। দেখিল স্বামী কখন তাহার বিছানা হইতে উঠিয়া গিয়াছে। বলিল, কি গো, কোথায় গেলে তুমি? দরজা খুললে কি জন্যে? না, কিছু না বলিয়া অপূর্ব আবার ফিরিয়া আসিয়া শয়ন করিল। বলিল, হঠাৎ কি মনে হলো জানো? মনে হলো ছেলেটা যেন ডাকছে। তা ও ছেলেকে তো বিশ্বাস নেই, এসেছে হয়তো এই রাত্রিতে বিছানা থেকে উঠে। তাই না ভেবে আমি তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুললাম। দেখলাম না, কোথাও কিছু নেই। বাতাসে বোধহয় অমনি শব্দ হচ্ছিল। কঙ্কাবতী চুপ করিয়া রহিল। অপূর্ব বলিল,
দিনের বেলা হলে আমি খুলতাম ভেবেছ? কখনো না। ডেকে ডেকে কেঁদে কেঁদে ওইখানে যদি মাথা খুঁড়ে রক্ত বের করত তবুও খুলতাম না। খবরদার বলছি, তুমিও যদি খোলো কোনো দিন তো কিছু বাকি রাখবো না বলে দিচ্ছি। ঠোঁটের ফাঁকে কঙ্কাবতী ঈষৎ হাসিয়া বলিল, ঘুমো। কিন্তু অন্ধকারে তাহার কথাটাই মাত্র শুনিতে পাওয়া গেল, তাহার হাসি কেহ দেখিল না। পরদিন প্রাতে বাহিরে রাস্তার উপর পিন্টুর কান্নার শব্দ পাইয়া অপূর্ব আর স্থির থাকিতে পারিল না। জানালার কাছে গিয়া কপাট দুইটা একটুখানি ফাঁক করিয়া দাঁড়াইল। মনে হইল হাতের ইশারায় ছেলেটাকে একবার ডাকিবে। কাঁদিতে কাঁদিতে পিন্টু বলিতেছিল, কাকা বাবুর কাছে যাব। কিন্তু তাহার নিজের কাকা তখন তাহাকে 2 হাত দিয়া তুলিয়া ধরিয়াছে, জোর করিয়া তাহাকে কিশোরীবাবুর বাড়ি দিয়া আসিবে। পাশের দরজা হইতে পিন্টুর মা সুন্দরীর গলার আওয়াজ পাওয়া গেল, কাঁদুক গে ঠাকুরপো, তুমি যাও, ওকে দিয়ে এসো ওর সইমার কাছে। কাকা বাবুর ও শুকনো ভালোবাসায় দরকার নেই ভাই। আমাদের ঠুনকো দুটো খেলনায় পেট ভরবে না, তার উপর আবার মার। অতটুকু ছেলেকে আমার মেরে সেদিন বের করে দিয়েছে বাড়ি থেকে, বুড়ো মিনসে। অপূর্বর পায়ের তলা হইতে সমস্ত পৃথিবী যেন সরিয়া যাইতে লাগিল। মাথার ভিতরটা এমনভাবে ঘুরিয়া গেল যে সে সেইখানেই বসিয়া পড়িতে বাধ্য হইল। কঙ্কাবতী রান্নাঘরে কাজ করিতেছিল, তাই রক্ষা। সুন্দরীর কোনো কথাই সে শুনিতে পায় নাই। এই ঘরে আসিয়া জিজ্ঞাসা করিল, ওখানে অমন করে বসে যে? তাই ডাকো না ছেলেটাকে একবার, এসে খানিকক্ষণ বসে না হয় চাটা খেয়েই যাক, নইলে তুমি যে এমন করে মরে যাবে। অপূর্ব রাগিয়া উঠিল। মরার ওপর খাঁড়ার ঘা তুমি আর দিও না কঙ্কা, তোমার পায়ে পড়ি তুমি চুপ করো। ও ছেলের নাম তুমি আর মুখের সামনে করো না বলছি। অপূর্বর মুখ চোখের চেহারা দেখিয়া কঙ্কাবতী ভয় পাইয়া গেল। ভাবিল, এ কি, তবে কি এই ছেলেটার জন্য স্বামী তাহার পাগল হইয়া যাইবে নাকি? কিন্তু পাগল সে হয় নাই। সেদিন গেল, তাহার পরদিন গেল, তাহার পরদিন, উপরি উপরি 3টা দিন নির্বিঘ্নে পার হইয়া গেল। এই 3 দিনের মধ্যে অপূর্ব একটি বারের জন্য পিন্টুর নাম পর্যন্ত মুখে আনিল না। 3 দিন পর্যন্ত অপূর্ব কোনো রকমে প্রাণপণে মুখ বুজেছিল। 4 দিনের দিন আর পারিল না। দুপুরে সে বাড়ি হইতে বাহির হইয়া গিয়াছিল, ফিরিল রাত্রিতে। কঙ্কাবতী জিজ্ঞাসা করিল, মুখখানি অমন শুকনো যে? কি জানি বলিয়া কথাটাকে উড়াইয়া দিয়া জামা জুতা খুলিয়া সে হাত পা ধুইয়া গামছা খুঁজিতে গিয়া দেখিল আলনার উপর পিন্টুর ছোট্ট একখানি জামা ঝুলিতেছে। জামাখানি একবার নাড়াচাড়া করিয়া বলিল, এটা আর এখানে কেন? ওর মা তো দাঁড়িয়ে থাকে 24 ঘন্টা রাস্তায়, ওকে দিয়ে দিও। কঙ্কাবতী বলিল, দেব। অপূর্ব চুপ করিয়া রহিল। রাস্তার একটা গ্যাসের আলো হইতে প্রচুর আলো তাহার উঠানে আসিয়া পড়ে। সেই দিক পানে এক দৃষ্টে কিয়ৎক্ষণ তাকাইয়া থাকিবার পর সে আবার কথা কহিল। বলিল, ছেলেটাকে কই আর রাস্তাতেও তো দেখা যায় না, কোথাও গেছে নাকি? কঙ্কাবতী বলিল, যাবে কেন? তুমি বেরিয়ে যাবার পর আজ ওকে দেখলাম যে। এতক্ষণ ধরিয়া অপূর্ব বোধ করি এই কথাই শুনিতে চাহিতেছিল। আনন্দে একেবারে যেন আত্মহারা হইয়া গিয়া জিজ্ঞাসা করিল, দেখলে? আজই দেখলে? কোথায়? হতবাগা ছেলেটাকে কই আমি তো কোনো দিন দেখতে পাই না। কঙ্কাবতী বলিল, বিকেলে তখন আমি জানলার কাছে বসে বসে চুল বাঁধছিলাম, অনেকক্ষণ থেকেই জানলাটা কে যেন খুটখুট করে নাড়ছিল। বললাম, কে? কোনো সাড়া পেলাম না। ভাবলাম বাতাসে অমন করছে হয়তো, কিন্তু চুপ করতেই আবার শুনি তেমনি খুটখুট শব্দ। আবার ডাকতে যাচ্ছি, এমন সময় শুনলাম পিন্টুর গলার আওয়াজ। খুব চুপি চুপি বলছে, কাকিমা
দাবো? আমি বাপু আর পারলাম না থাকতে। মুখখানি শুকনো দেখে ভারী দয়া হলো। বললাম, এসো। ধীরে ধীরে আমার কাছে এসে দাঁড়ালো। এসেই কি বললে শুনবে? বললে, কাকাবাবু আমাকে মাপবেন না কাকিমা? এমন মুখখানি করে বললে বাপু যে আমার চোখে তখন জল এসে গেছে। অপূর্ব উঠিয়া দাঁড়াইল। তাহারও দু চোখ ছাপাইয়া তখন জল আসিয়াছে। কঙ্কাবতীর কাছে তাহার এ দুর্বলতা গোপন করিবার জন্যই বোধ করি সে আর কোনো কথা না বলিয়া ধীরে ধীরে সেখান হইতে উঠিয়া গেল। একবার উঠানে গিয়া দাঁড়াইল, একবার কলতলার দিকে গেল। বিনা প্রয়োজনেই একবার দরজার কাছে গিয়া হাত দিয়া দেখিল দরজাটা ভালো করিয়া ভেজানো আছে কিনা। তাহার পর অতি সন্তর্পণে চোখ দুইটা একবার মুছিয়া লইয়া আবার সে কঙ্কাবতীর কাছে আসিয়া দাঁড়াইল। জিজ্ঞাসা করিল, তুমি কি বললে? কথাটা প্রথমে সে ভালো বুঝিতে না পারিয়া তাহার মুখের পানে তাকাইয়া রহিল। তাহার পর বলিল, বলবো আবার কি, কিছুই বললাম না। অপূর্ব চিৎকার করিয়া উঠিল, কিছুই বললে না? তুমি তো বেশ মানুষ তাহলে। কেন, বললেই পারতে না মারবে না? কাকাবাবু মেরেছে কখনো যে মারবে? কঙ্কাবতী বলিল, না বাপু, তা বলিনি। বেশিক্ষণ তো ছিল না, মা বকবে বলে সে চলে গেল। অপূর্ব বলিল, তাহলে লুকিয়ে এসেছিল। ভারী চালাক ছেলে, অত্যন্ত বুদ্ধিমান যে। এই বলিয়া খানিক চুপ করিয়া থাকিয়া কঙ্কাবতীকে অপূর্ব আবার বকিতে শুরু করিল। কিন্তু তোমার মতো বোকামি আমি আর কখনো দেখিনি। ছেলেটাকে একটা জবাব দিতে পারলে না? ছি। কঙ্কাবতী বলিল, ওগো চুপ করো, ছোট ছেলে, ও তোমার জবাবের কি বোঝে? জবাব নাই বা দিলাম। অপূর্ব রাগিয়া উঠিল, বলিল, জানি ও ছেলের ওপর তোমার কি মনোভাব তা আমার জানতে বাকি নেই, বুঝলে? জবাব তুমি দেবে কেন? কি মনোভাব শুনি? সে যাই হোক, অপূর্ব বলিল, নিজের ছেলে হয়নি বলে হিংসে তুমি মরে যাচ্ছ, তা কি আর আমি বুঝি না ভেবেছ? ও ছেলেকে তুমি কোন দিন বিষ খাইয়ে মেরে ফেলতেও পারো। স্বামীর মুখে এ কথা শুনিবে তাহা সে কোনো দিন ভাবে নাই। কঙ্কাবতীর সর্বশরীর থরথর করিয়া কাঁপিতে লাগিল। দেওয়াল ধরিয়া সে নিজেকে কোনো প্রকারে সামলাইয়া লইয়া কাঠের মতো শক্ত হইয়া সেইখানেই চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। অপূর্ব কিন্তু তখনও থামে নাই। তখনও সে চিৎকার করিয়া বলিতেছিল, খবরদার বলছি ডাইনি, তুমি ও ছেলেকে কোনোদিন তোমার কাছে ডাকবে না। আমার অসাক্ষাতে কোনোদিন যদি ডেকেছ শুনতে পাই তো তোমায় আমি খুন করে ফেলব। স্বামী তাহার নিশ্চয়ই পাগল হইয়া গিয়াছে, তাহা না হইলে ওই কথা বলে কখনো? কঙ্কাবতী প্রতিজ্ঞা করিয়াছে, পিন্টুকে তাহার কাছে ডাকা দূরে থাক, সে আর ও ছেলের কোনো কথাতে পর্যন্ত থাকিবে না। কিন্তু অপূর্বর সেই দিন হইতে কি যে হইয়াছে, কাহারও সঙ্গে ভালো করিয়া কথা কয় না, অধিকাংশ সময় ঘরের বাহিরেই থাকে। বাড়ি যদি বা ফেরে তো কঙ্কাবতীর দিকে একবার ফিরিয়াও তাকায় না, শুধু পড়িয়া পড়িয়া ঘুমায়। তাই বলিয়া কঙ্কাবতীরও রাগ করিয়া পড়িয়া থাকা চলে না। খাইবার সময় স্বামীকে তাহার উঠাইতেই হয়, অথচ উঠাইলেও খায় না। খাইতে বসিয়া এটা সেটা একবার মুখে দিয়া নাড়াচাড়া করিয়াই উঠিয়া পড়ে। কঙ্কাবতী বলে, ও কি হয়ে গেল খাওয়া? বলিয়া এমন গম্ভীরভাবে অপূর্ব চুপ করিয়া থাকে যে আর কিছু জিজ্ঞাসা করিতে কঙ্কাবতীর ভরসা হয় না। অথচ অপূর্বর শরীর দিন দিন শীর্ণ হইয়া যাইতেছে। কোনো কাজেই আর তাহার ভালো করিয়া মন নাই। সকালে বাজার করিতে যায় তো 2টা জিনিস আনে আর 5টা ভুলিয়া বসিয়া থাকে। কঙ্কাবতী কিছু বলিলে বলে, নাও না বাপু ওতে কোনো রকম চালিয়ে। কঙ্কাবতী বলে, আমার না হয় ওতেই চলবে,
আমার জন্যে তো ভাবিনি, ভাবছি তোমার জন্যে। নিতান্ত উদাসীনের মতো অপূর্ব বলে, থাক, আর ভেবে কিছু হবে না। এই বলিয়া কঙ্কাবতীকে সে আরও বেশি করিয়া ভাবাইয়া তোলে। কঙ্কাবতী ভাবে, বুঝি শুধু তাহারই জন্য স্বামীর এই দশা। সে যদি বন্ধা না হইত, পেটে যদি তাহার ছেলে মেয়ে যা হোক একটা কিছুও হইত, তাহা হইলে স্বামী হয়তো তাহার এমন করিয়া পরের ছেলেকে ভালোবাসিয়া কষ্ট পাইত না। মনে হয় ইহার জন্য সমস্ত অপরাধ, সমস্ত দোষ যেন তাহারই। কিন্তু কি করিবে সে? হে ভগবান! কঙ্কাবতী এক একদিন পড়িয়া পড়িয়া খুব খানিকটা কাঁদিয়া শেষে রাত্রির অন্ধকার আকাশের পানে এক দৃষ্টে তাকাইয়া থাকিয়া হাত জোর করিয়া তাহার ব্যাকুল প্রার্থনা জানায়, তুমি ইহার একটা উপায় করিয়া দাও ঠাকুর। নিজের ছেলে না হোক, পরের ছেলে পিন্টুকে লইয়া দিন তাহাদের বেশ ভালোই কাটিতেছিল। তাহার নিজের না কাটুক, স্বামী তাহার বেশ ভালোই থাকিত, মুখে অন্তত তাহার হাসি দেখিতে পাইত। আর আজকাল তাহার সেই মুখ হইয়া গিয়াছে ম্লান। এ লোক তাহার জীবনে কোনোদিন হাসিয়াছে বলিয়া মনে হয় না। কঙ্কাবতীর মনে হইল, তা হোক তাহার কষ্ট, পিন্টু আসুক। কিন্তু পিন্টুকে কোনো দিন স্বামী তাহার নিজে ডাকিবে বলিয়া মনে হয় না, অথচ তাহারও ডাকিবার জো নাই। ছেলেটা যদি নিজে হইতে আসে তবেই। নিজে হইতে আসিলে তাহাকে সে যে তাড়াইয়া দিবে না, এ কথা সত্য। পিন্টুকে আজকাল আগলাইয়া রাখা হইয়াছে, কিন্তু ছোট ছেলে ফাঁক পাইলেই তাহাদের দরজায় আসিয়া দাঁড়ায়। বৈকালে যখন ফিরিওয়ালাদের ডাক শুরু হয়, সাধারণত সেই সময়ই দেখা যায় বাড়ি হইতে পিন্টু ছুটিয়া বাহির হইয়া আসে। কিন্তু অপূর্ব আজকাল আর সে সময় বাড়ি থাকে না। ছেলেটাকে ডাকিতে অপূর্ব সেদিন তাহাকে নিষেধ করিয়াছে। কঙ্কাবতীর মনে হইল, উহা তাহার দুরন্ত অভিমান ছাড়া আর কিছুই নয়। পিন্টুকে তাহার চোখের সম্মুখে দেখিলে মান অভিমান ভাসিয়া যাইবে। এই ভাবিয়া কঙ্কাবতী সেদিন জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, বিকেল 4টের পর বাড়ি ফিরতে পারো না? অপূর্ব বলিল, কেন? কঙ্কাবতী বলিল, বিকেলটা বড় একা একা ঠেকে। বাসিনী ঝি আজ 2 দিন হলো আসে না, কোথায় গেছে? আচ্ছা, দেখব চেষ্টা করে, বলিয়া অপূর্ব বাড়ি হইতে বাহির হইয়া গেল। পিন্টু কখন বাড়ি হইতে বাহির হইবে ভাবিয়া সেদিন হইতে কঙ্কাবতী রোজ বৈকালে তাহার জানলার কাছটিতে পর্দা সরাইয়া চুপ করিয়া দাঁড়াইয়া থাকে। পিন্টুকে দেখিবা মাত্র ডাকে, এসো। পিন্টু ধীরে ধীরে আসিয়া দাঁড়ায়। কঙ্কাবতী ঠিক আগেকার মতোই আবার তাহাকে কোলে লইয়া আদর করে, খাবার খাওয়ায়, বই খুলিয়া ছবি দেখায়। আসল কথা, স্বামীর আগমন প্রতীক্ষায় ছেলেটাকে কোনো রকমে ছলে কৌশলে ধরিয়া রাখে। তাহার পরে যখন দেখে অপূর্ব আর কিছুতেই আসিল না, তখন সে তাহাকে ছাড়িয়া দেয়। এমনই করিয়া দিন চলে। তাহার পর দিন 3-4 পরে কঙ্কাবতীর অনুরোধের কথা স্মরণ করিয়াই কিনা জানি না, হঠাৎ একদিন বৈকালে অপূর্ব বাড়ি আসিয়া উপস্থিত। কিন্তু সর্বনাশ কাণ্ড! আসিয়াই দেখে এত নিষেধ সত্ত্বেও পিন্টুকে তাহার কোলের কাছে বসাইয়া কঙ্কাবতী কি যেন তাহাকে খাওয়াইতে বসিয়াছে। অপূর্বকে দেখিবা মাত্র কঙ্কাবতী পিন্টুকে উঠাইয়া দিয়া বলিল, যাও, তোমার কাকাবাবু এসেছে। ছেলেটা কিন্তু খাবার ছাড়িয়া কিছুতেই যাইতে চাহিল না। অপূর্ব বলিল, এত করে বারণ করলাম, তবু ডাকলে? কঙ্কাবতী বলিল, নিজের জন্যে ডাকিনি গো, ডেকেছি তোমার জন্যে, নইলে যে গেলে। আর আমার অপমানটা বুঝি কিছু নয়? কিশোরীবাবু বাড়ি এসে অপমান করে গেল, ওর মা আমায় শুনিয়ে শুনিয়ে। কঙ্কাবতী বলিল,
তুমি ভালোবাসো জানলে ওসব একদিন সবাই ভুলে যাবে। যা রে যা, তোর কাকাবাবু ডাকছে। অপূর্ব বলিল, না ডাকিনি, তুমি আগে জবাব দাও, আমার বারণ তুমি শুনলে না কেন? কঙ্কাবতীর হঠাৎ রাগ হইয়া গেল, বলিল, জানি তোমার মরণ দশা ধরেছে, তা নইলে তুমি এমন করবে কেন? বেশ করেছি ডেকেছি, যে যা বলে আমায় বলবে, তুমি যাও। অপূর্ব চিৎকার করিয়া উঠিল, কি বললে? বললাম বেশ করেছি ডেকেছি, তুমি যাও বাপু, তোমায় কিছু বলিনি, তোমার মাথার ঠিক নেই। অপূর্ব রাগে একেবারে অধীর হইয়া গিয়া জ্বলিয়া উঠিল। মুখের ওপর জবাব? বেশ করেছ, এই নাও তবে তার শাস্তি। বলিয়া পায়ের কাছে কাঁসার যে গ্লাসটা পড়িয়াছিল তাহাই তুলিয়া লইয়া সজোরে সে কঙ্কাবতীর দিকে ছুঁড়িয়া মারিল। সর্বনাশ! ধাঁ করিয়া গ্লাসটা লাগিয়াছে ছেলেটার কপালে। পিন্টু চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। কপাল ফাটিয়া গিয়া গলগল করিয়া কাঁচা রক্ত বাহির হইয়া আসিয়াছে। কঙ্কাবতী তৎক্ষণাৎ তাহাকে কোলে তুলিয়া জল আনিয়া ধুইতে বসিল। ছেলের কান্না শুনিয়া সুন্দরী ছুটিয়া আসিল, তাহার দেওররা আসিল, এবং মুহূর্তের মধ্যে চারিদিকে একটা হইচই গোলমাল বাঁধিয়া গেল। আসল ব্যাপারটা কঙ্কাবতী গোপন করিতেছিল। ছেলেটা হঠাৎ আছাড় খেয়ে, কিন্তু ছেলে বলে, না, কাকাবাবু মেলে। কাকাবাবু? অপূর্ব? সবাই অবাক। গালাগালি দিতে দিতে সুন্দরী তাহার ছেলে লইয়া চলিয়া গেল, এবং তাহার পিছু পিছু বাড়ি হইতে অন্যান্য সকলেই বাহির হইয়া গেল পর কঙ্কাবতী দেখিল সে একাই পড়িয়া আছে। স্বামীও তাহার সেই গোলমালের সময় লজ্জায় বোধ করি মুখ দেখাইবার ভয়ে বাড়ি হইতে পলায়ন করিয়াছে। কিন্তু সে গেল কোথায়? মনের অবস্থা তাহার যেরকম হইয়াছে তাহাতে এ সময় বাড়ির বাহিরে থাকাও বিশেষ নিরাপদ নয়। কঙ্কাবতী অত্যন্ত চিন্তিত হইয়া উঠিল, এবং ছেলের ভাবনা ছাড়িয়া দিয়া স্বামীর ভাবনা ভাবিতে ভাবিতেই সে যেমন পারিল চারটি রান্না করিয়া বন্ধ ঘরের মধ্যে উন্মাদিনীর মতো ছটফট করিতে লাগিল। বাহিরে রাস্তার উপর জুতার শব্দ হইলেই সে জানলার কাছে গিয়া দাঁড়ায়, আবার হতাশ হইয়া ফিরিয়া আসে। পিন্টুর কান্না থামিয়াছে কিনা তাহাই জানিবার জন্য একবার তাহাদের দেওয়ালের কাছে কিছুক্ষণ কান পাতিয়া থাকে, একবার বিছানায় গড়াগড়ি দিয়া খানিকটা কাঁদে, একবার ঘড়ির পানে তাকায়, একবার শোয়, একবার উঠিয়া বসে। এমনি করিয়া কয়েক ঘণ্টা অতিক্রম করিবার পর ধীরে ধীরে চোরের মতো অপূর্ব যখন তাহাদের দরজায় আসিয়া দাঁড়াইল, পাড়াটা তখন একেবারে নিস্তব্ধ হইয়া গিয়াছে। রাত্রি তখন 1টা। কঙ্কাবতী জিজ্ঞাসা করিল, কোথায় ছিলে? অপূর্ব চুপ করিয়া রহিল। খেতে দি? দাও। ছেলেটার কথা জিজ্ঞাসা করিতে অপূর্বর ভয় করিতেছিল। কঙ্কাবতী নিজেই বলিল, ভালো আছে। অপূর্ব তাহার মুখের পানে তাকাইয়া জিজ্ঞাসা করিল, কেমন করে জানলে? কঙ্কাবতী বলিল, কাঁদতে কাঁদতে চুপ করে বোধহয় ঘুমিয়ে পড়েছে। কই, আর তো কোনো শব্দ পাচ্ছি নে। গায়ের জামাটা খুলিয়া অপূর্ব কঙ্কাবতীর হাতে দিল, কিন্তু দেওয়ালের গায়ে অসাবধানে সেটা রাখিতে গিয়া জামার পকেট হইতে ঠক করিয়া ছোট একটি শিশি মেঝে পড়িয়া ভাঙিয়া চুরমার হইয়া গেল। অপূর্ব হাত পা ধুইবার নাম করিয়া কলতলায় গিয়া পিন্টুর দেওয়ালের কাছে দাঁড়াইয়াছিল। ঔষধের তীব্র গন্ধে চারিদিক ভরিয়া উঠিতেই তাড়াতাড়ি ঘরে আসিয়া দেখিল কঙ্কাবতী তখন একেবারে অপ্রস্তুত হইয়া গিয়া কাঁচের টুকরাগুলি কুড়াইতেছে। ভাঙলে তো, বেশ করলে, বলিয়া অপূর্ব তাড়াতাড়ি তাহার পকেট হইতে আরও গোটাকত শিশির মতো কি যেন বাহির করিয়া আলমারির মাথার উপর লুকাইয়া রাখিয়া আবার কলতলায় চলিয়া গেল। কঙ্কাবতীর কৌতূহল হইতেই হাত বাড়াইয়া জিনিসগুলি বাহির করিয়া দেখিল কোনোটাই এমন কিছু গোপনীয় বস্তু নয়। কাগজে মোড়া 1 প্যাকেট তুলা, একটা ব্যান্ডেজ
আর ছোট বড় কয়েকটা শিশিতে কী সব যেন ঔষধ। একটা শিশির গায়ে মাত্র কাগজের লেবেলে বাংলায় লেখা, অপূর্ববাবুর ছেলের জন্য 2 ঘণ্টা অন্তর 4 বার। গত কয়েকদিন ধরিয়া বাসিনিঝি কোথায় গিয়াছে, এখনো ফিরে নাই। একা একা কঙ্কাবতীর কষ্ট হইতেছিল। অপূর্ব বলিল, অন্য ঝি নিয়ে আসব? কঙ্কাবতী বলিল, আহা, মানুষটি বড় ভালো, ওকে ছাড়িয়ে দেওয়া কি ভালো হবে? গেছে কোথায় বোনের বাড়ি, আসবে হয়তো আজকালের মধ্যেই। অপূর্বর মেজাজ আজকাল সর্বদাই রুক্ষ। বলিল, বেশ, তবে কষ্টের কথা আমায় আর যেন বলো না। কঙ্কাবতী চুপ করিয়া রহিল। অপূর্ব বলিল, এ বাড়িতে আমরা তো আর 6-7 দিন মাত্র আছি, মাস শেষ হলেই তো চলে যাব। তখন তোমার ও ভালো ঝি আর থাকবে কোথায় শুনি? কিন্তু এ বাড়ি ছাড়িয়া যাইবার কথা অপূর্ব তাহাকে একদিনও বলে নাই। কঙ্কাবতী জিজ্ঞাসা করিল, সত্যি? অপূর্ব বলিল, নিশ্চয়, এ পাড়ায় আবার মানুষে থাকে। কঙ্কাবতীর তাহাতে আপত্তি নাই, বরং ভালোই। ছেলেটার কাছ হইতে দূরে চলিয়া যাওয়াই উচিত। বলিল, তবে আর এ কটা দিনের জন্যে কেন বাপু, বাসিনী আসুক। বাসিনী আসিয়াছে। কঙ্কাবতীর আনন্দের আর সীমা নাই। সেদিন সকালে কঙ্কাবতী জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, আজ মঙ্গলবার তো? অপূর্ব বলিল, হ্যাঁ, কেন? এমনি জিজ্ঞেস করলাম। তাহার পর দেখা গেল সেদিন অতি প্রত্যুষেই কঙ্কাবতী স্নান করিয়াছে। স্নান করিয়া 1 পিঠ কালো চুল এলাইয়া দিয়া উঠানে দাঁড়াইয়া অনেকক্ষণ ধরিয়া সূর্যদেবকে প্রণাম করিয়া আবার সে তাহার স্বামীর কাছে আসিয়া হাতে 1 গণ্ডূষ জল লইয়া বলিল, এতে একবার পায়ের আঙুলটা দাও না ডুবিয়ে, পাদুদক নেব। অপূর্বর মুখে হাসি ফুটিল। বলিল, হঠাৎ এত ভক্তি যে? পাদুদক খাইয়া হাঁটু গাড়িয়া একটি প্রণাম করিয়া কঙ্কাবতী ঈষৎ হাসিয়া বলিল, কেন, ভক্তি কি তোমায় করি না নাকি? বলিয়া উঠিয়া দাঁড়াইল। বলিল, কত পাপ হয়তো করেছি জীবনে, তাই তোমায় একটা ছেলেও দিতে পারলাম না। দেখি ভক্তি করলে যদি কিছু হয়। তাহার পর রান্না শেষ করিয়া অপূর্বকে খাওয়াইয়া সে নিজে খাইতে বসিল। অপূর্ব তখন বাড়ি হইতে বাহির হইবার উদ্যোগ করিতেছে। কঙ্কাবতী কিন্তু খাইতে বসিয়াই উঠিয়া পড়িল। অপূর্ব জিজ্ঞাসা করিল, এ কি, উঠলে যে? কঙ্কাবতী তাড়াতাড়ি হাতটা তাহার ধুইয়া আসিয়াই কিসের যেন যন্ত্রণায় অত্যন্ত কাতর হইয়া মেঝের উপর বসিয়া পড়িল। বলিল, আমার শরীরটা কেমন যেন করছে। অপূর্বকে আজকাল সহজে সে বাড়ি হইতে বাহিরে যাইতে দিতে চায় না। ভাবিল হয়তোবা ইহাও তাহারই জন্য একটা ছল। বলিল, কি হচ্ছে কি? কঙ্কাবতী আর বসিয়া থাকিতে পারিল না। সেইখানেই শুইয়া পড়িয়া বলিল, ভয়ঙ্কর পেট কামড়াচ্ছে। অপূর্ব বলিল, পাদুদক খেয়েছ কি না সেই জন্যেই, ও এক্ষুনি সেরে যাবে, একটু ঘুমো, আমি আসি। বলিয়া সে বাহির হইয়া গেল। বাড়ি যখন ফিরিল তখন সন্ধ্যা হইয়াছে। দরজায় কড়া নাড়িয়া প্রথমে সাড়া পাইল না। অন্যদিন জানলার পথে আলো দেখা যায়, আজ আলোও জ্বলে নাই। তবে কি যাহা ছল ভাবিয়া উপেক্ষা করিয়া সে চলিয়া গিয়াছিল তাহা সত্য? পেটের যন্ত্রণা কঙ্কাবতীর বাড়ি আছে কিনা তাই বা কে জানে। জানলার পথে ডাকিল, কঙ্কা। ওদিকে দরজা খোলার শব্দ হইল। তাড়াতাড়ি গিয়া দেখে আলু থালু বেশে কাপড় চোপড় অসামাল অবস্থায় কাঁপিতে কাঁপিতে কঙ্কাবতী আসিয়া দরজা খুলিয়া দিয়াছে
এবং অতি কষ্টে দরজা খুলিয়া সে সেইখানেই শুইয়া পড়িয়াছে। তবে কি তোমার সত্যিই অসুখ কঙ্কা? অত্যন্ত ক্ষীণ কণ্ঠে কঙ্কাবতী বলিল। চলে গেল। কি হয়েছে বলো তো? জ্বর? গায়ে হাত দিয়া দেখিল জ্বর নয়। ওঠো এখান থেকে বলিয়া তাহাকে একরকম আরকোলা করিয়া তুলিয়াই অপূর্ব বিছানার উপর আনিয়া শোয়াইল। তাহার পর তাড়াতাড়ি আলো জ্বালিয়া তাহার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হচ্ছে কঙ্কা? তন্দ্রাচ্ছন্ন কঙ্কাবতীর কোনো সাড়া পাওয়া গেল না। কঙ্কা, কঙ্কা বলিয়া বার কতক নাড়িয়া দিতেই কঙ্কাবতী চোখ চাহিল। চোখ দুইটা লাল। কি হচ্ছে বলো তো? অতি কষ্টে কঙ্কাবতী বলিল, এসেছ? এসো। অপূর্ব জিজ্ঞাসা করিল, কি হচ্ছে তোমার? কঙ্কা বলিল, মরে যাব। বাসিনীকে দিয়ে ছেলে হবার ওষুধ। এই বলিয়া মাথাটা একবার এপাশ ওপাশ করিয়া অপূর্বকে জড়াইয়া ধরিয়া থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে বলিল, পেয়ারা পাতা দিয়ে বেটে খেয়েছি। অপূর্ব আর কিছু শুনিতে চাহিল না। তাহাকে তেমনি অবস্থায় ফেলিয়া রাখিয়াই তাড়াতাড়ি ছুটিয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল এবং তৎক্ষণাৎ ট্যাক্সি করিয়া একজন ডাক্তার ডাকিয়া আনিল। ডাক্তার বলিলেন, এক্ষুনি হাসপাতালে নিয়ে চলুন। তাহার পর তাহারা দুজনে তৎক্ষণাৎ সেই ট্যাক্সিতে তুলিয়া লইয়াই কঙ্কাবতীকে মেডিকেল কলেজ হাসপাতালে লইয়া চলিল। হাসপাতালে গিয়া কি হইল সে শোচনীয় দুঃসংবাদ আর শুনিয়া কাজ নাই। সামান্য একটা গাছের শিকড় খাইয়া যে হতভাগী তাহার নারী জন্ম সার্থক করিতে চাহিয়াছিল, সমস্ত দিবারাত্রি প্রাণপণে জুঝিয়াও তাহাকে আর বাঁচানো গেল না। বাসনিঝির সন্ধান করিতে গিয়া দেখা গেল সে পলায়ন করিয়াছে। পুলিশ তাহার পিছু লাগিয়া রহিল। কঙ্কাবতীর সহস্র স্মৃতি বিজড়িত গৃহে আর একাকী সে বাস করিতে পারিবে না বলিয়া সেই যে অপূর্ব হাসপাতালে গিয়াছিল সেই অবধি আর বাসায় ফিরে নাই। তালা দেওয়া দরজা তেমনি বন্ধই পড়িয়া রহিল। বাসা বদল করিবার জন্য 2-3 দিন পরে কোথা হইতে যে অপূর্ব ফিরিয়াছে কিছুই জানি না, কিন্তু কঙ্কাবতীর যে কি হইল, কোথায় গেল, তাহার সংবাদ কেহ একবার ভুলিয়াও জিজ্ঞাসা করিল না। শুধু এই জীবননাট্যের মূল কেন্দ্র সেই ছেলেটির কপালের ঘা তখন শুকাইয়া গিয়াছে। সেই শুধু বৈকালে জানলার কাছে আসিয়া খুটখুট করিয়া আওয়াজ করিতে করিতে অতি সন্তর্পণে ধীরে ধীরে ডাকিতেছিল, কাকিমা, কাকিমা দাবো। সে আওয়াজ অপূর্বর কানে যাইতেই সে ছুটিয়া জানলার কাছে গিয়া দাঁড়াইল। কিন্তু এমনই দুর্দৈব, প্রাণ ভরিয়া ছেলেটাকে একবার শেষ দেখা দেখিবার আগেই দরবিগলিত অশ্রুধারায় তাহার চোখের সম্মুখে সব কিছু ঝাপসা হইয়া গেল। পিন্টু হঠাৎ মুখ তুলিতেই দেখিল তাহার কাকাবাবু দাঁড়াইয়া আছে। সেদিনের মারের কথা বোধহয় সে এত শীঘ্র ভুলে নাই। কাকিমার বদলে কাকাবাবুকে দেখিয়া তাই বোধ করি সে মারের ভয়েই ছুটিয়া পলায়ন করিল। অপূর্ব কি করিবে কিছুই বুঝিতে পারিল না। কাঠের মতো শক্ত হইয়া জানালার শিক ধরিয়া তেমনি নিস্তব্ধভাবে সে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। কিয়ৎক্ষণ পরে শুনিল পিন্টুদের বাড়ির ঝি মাগি বোধ করি সুন্দরীকে শুনাইয়া শুনাইয়া চিৎকার করিতেছে, ব্যথা উঠেছে তো আমি কি করব মা? ছেলে যদি তোমার হাসপাতালেই হয় বলছো, এ কথা দেওরকে বলো না, গাড়ি ডেকে হাসপাতালে দিয়ে আসুক। এতক্ষণ শুনলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প নারী জন্ম। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।